আমাদের মহামান্য রাষ্ট্রপতি শ্রদ্ধেয় বড় ভাই জনাব আল্লামা শাহাবুদ্দিন চুপ্পু এই মহান ব্যক্তি বিএনপিকে জয় বাংলা করে দিবেন এবং এই রাষ্ট্রপতিকে নিয়ে এই বিএনপি যে অকল্পনীয় ফাঁদে পড়েছে এই ফাঁদ থেকে বিএনপির বের হওয়ার আর কোনো রাস্তা নাই। ডোনাল্ড ট্রাম্প এখন ইরানকে আহ্বান জানিয়েছে আলোচনায় বসার জন্য। ইরান উত্তর দিয়েছে রমজানের মাসে শয়তানের সাথে কোনো আলোচনা হবে না। আমেরিকা বোধহয় ভুলে গিয়েছিল পৃথিবীতে একজন মিসাইল ম্যান রয়েছে। এই মিসাইল ম্যান এতদিন ঘুমিয়েছিল, সে আজকে জেগে উঠেছে, খেলায় ফিরেছে, আমেরিকার বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে, ইসরায়েলের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে। সরাসরি সে ইরানের সঙ্গে আমেরিকা এবং ইসরায়েলের যুদ্ধের আজকে পঞ্চম দিন এবং এই পঞ্চম দিনে মোটামুটি অনেকটা নির্ধারণ হয়ে গিয়েছে যে এই যুদ্ধে পরাজিত হতে যাচ্ছে আমেরিকা এবং ইসরায়েল জোট। কিভাবে আজকে আমি প্রমাণ সহ ধরিয়ে দেব। গোপন সংবাদ হচ্ছে যে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে 2029 সাল বা 28 সালের শেষ দিকে এবং সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী তো শেখ হাসিনা থাকবে, সংবিধান অনুযায়ী তো টুপু সাহেবই রাষ্ট্রপতি, সংবিধান অনুযায়ী তো শিরিন শারমিন আপনার কি বলে স্পিকার। তাহলে কেন সংসদ অধিবেশনে সর্বজ্যেষ্ঠ ব্যক্তি হিসেবে খন্দকার মোশাররফ সাহেব সভাপতিত্ব করে নতুন সংসদ অধিবেশনে থাকবেন বলে প্রচার হচ্ছে, শিরিন শারমিন কেন আসছে না? এটা তো সংবিধানের বাইরের কথা। তাহলে চিন্তা করে দেখেন যে সংবিধানের দোহাই দিয়ে এখন আর চলার কোনো রাস্তা কিন্তু নেই। অতএব যারা এটা করছে তারা ফাঁদে পাড়া দিচ্ছে এবং এই ফাঁদে পাড়া দিয়েই শেখ হাসিনার কিন্তু বিদায় হয়েছে, বুঝতে পারে নাই। যে কোনো সময় পুলিশের গুলিতে ঝাঁঝরা হইয়া যাইতে পারে তারেক রহমান। নিজে কি বিরোধী দলকে ফাঁদে ফেলে নিজেদের কার্যগুলো সিদ্ধি করতে চাইছে? বিরোধী দলকে ফাঁদে ফেলতে গিয়ে নিজেই ফাঁদে পড়ে যাচ্ছে। এখন প্রশ্ন হলো ফাঁদগুলো কি, কোন কোন ফাঁদে পড়তে যাচ্ছে? তবে এখন সালাউদ্দিনের মতো লোক একটা বেঈমান, একটা রক্তচোষা হারামখোর, একটা মিথ্যাবাদী, আপাদমস্তক ভণ্ড এবং দেশদ্রোহী। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ধ্বংস হয়ে যাবে বিএনপি টিকতে পারবে না এমন এক প্রতিবেদন আমরা দেখতে পেয়েছি। অপরদিকে বিশালভাবে জয় পেতে চলেছে ইরানের পক্ষে কে বা কারা দাঁড়িয়েছে সকল কিছু দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। উত্তর কোরিয়া কি মাল এবার হারার টের পাবে? আমেরিকা থেকে শুরু করে ইসরায়েল। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই চাঞ্চল্যকর। ইতিমধ্যে ভিডিওর অংশ বিশেষ এবং শিরোনাম থেকে আপনারা গেস করে ফেলেছেন কোন দিকে ইঙ্গিত করতে চলেছে আজকের এই ভিডিওটি। কতটা গুরুত্বপূর্ণ হবে আজকের এই ভিডিওটি দেশ নিয়ে কথা বলবো, সেই সাথে আন্তর্জাতিক কিছু তথ্য থাকবে। আশা রাখবো সম্পূর্ণ দেখবেন, সাথেই থাকবেন। বেশি কথা না বাড়িয়ে সরাসরি বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, যারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে পছন্দ করেন, সেই জামাল ইসলামকে ভালোবাসেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। সম্মানিত দর্শক, চলুন এই ভিডিওতে লাইক করে বিস্তারিত ভিডিওটি দেখে আসি। মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক। সঙ্গে আমেরিকা এবং ইসরায়েলের যুদ্ধের আজকে পঞ্চম দিন এবং এই পঞ্চম দিনে মোটামুটি অনেকটা নির্ধারণ হয়ে গিয়েছে যে এই যুদ্ধে পরাজিত হতে যাচ্ছে আমেরিকা এবং ইসরায়েল জোট। কিভাবে আজকে আমি প্রমাণ সহ ধরিয়ে দেব। প্রথমেই আমি যদি বলি, একের পর এক পয়েন্টগুলোতে আসছি, যে আয়াতুল্লাহ আলী খোমেনি কিন্তু জানতেন যে তিনি মারা যাবেন। খোমেনি জানতেন যে তিনি যেখানে সাপ্তাহিক মিটিং করেন সেই সম্পর্কে ইসরায়েল জানে এবং সেখানে বোমা নিক্ষেপ করা হতে পারে, কিন্তু খামেনি তিনি মৃত্যুকে ভয় পাননি। তিনি বলেছেন যে আমার 87 বছর, আমি শহীদ মৃত্যু চাই এবং আমি জানি যে আমার মৃত্যু হলেই ইরানি ঐক্যবদ্ধ হবে, হয়েছেও তাই। তিনি তার স্ত্রীকে বলছিলেন তুমি চলে যাও, স্ত্রী বলছেন না আমি তোমার সঙ্গে থাকবো। ফলে স্ত্রীও মারা গেলেন, তিনিও মারা গেলেন। তার মানে হচ্ছে ইরানিরা কিন্তু মৃত্যুকে ভয় পায় না। এবং এই যে হাজার হাজার বছরের সভ্যতা, পারস্য সভ্যতা, এতে প্রমাণ করে যে ইরানিরা কিন্তু বীরের জাতি। আপনি দেখেন যেমন পাকিস্তান শত্রু হচ্ছে ইন্ডিয়া, একমাত্র শত্রু ভারত পাকিস্তানের। কিন্তু আপনি ইরানকে দেখেন, ইরানের শত্রুর অভাব না, ইরানের চারদিকে সবাই শত্রু, ইউরোপ শত্রু, আমেরিকা শত্রু, এমনকি আরব দেশগুলো ইরানের শত্রু। এবং এই ইরান যুগ যুগ ধরে তারা কিন্তু একাই লড়াই করেছে। একটা কথা বলি, ইরান যে ইরাকের সঙ্গে যুদ্ধ করলো শাকিল আরব নিয়ে, সেই ইরাকের সঙ্গে যুদ্ধে ইরানের 10 লক্ষ মানুষ মারা গিয়েছে। 10 লক্ষ মানুষ মারা গিয়েছে শুধু এই ইরাকের সঙ্গে যুদ্ধে। কাজে ইরানের সেই অভ্যাস আছে এবং ইরান কিন্তু যুগে যুগে একাই লড়াই করেছে। অন দ্য আদার হ্যান্ড, ইসরায়েলিরা কিন্তু মৃত্যুকে খুব ভয় পায়। আপনারা নিশ্চয়ই ভিডিও দেখেছেন যে যখন একটা মিসাইল আসে তখন ইসরায়েলের একটা সাইরেন বাজে যে মিসাইল আসতেছে। তখন আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ইসরায়েলিরা কিভাবে দৌড়ে গিয়ে বাংকারে লুকায়, মাটির নিচে লুকায়। তারা কিন্তু মৃত্যুকে খুব ভয় পায়, তারা মোটেও সাহসী জাতি না। সুতরাং একটা যুদ্ধকে দীর্ঘদিন ধরে চালিয়ে নেওয়ার মতো অবস্থা আসলে ওই আমেরিকা ইসরায়েলের নাই। এবং এই আমেরিকা যদি এই দীর্ঘস্থায়ী যুদ্ধ চালাতে হয় তাহলে তাদের প্রায় $100 বিলিয়ন খরচ হতে পারে, যেটা তারা করবে কিনা তাদেরকে দ্বিতীয় হতে হবে। আপনারা অবশ্যই দেখেছেন যে ট্রাম্পের মুখ মলিন হয়ে গিয়েছে। ট্রাম্প এখন এক কথা বলতেছেন, তখন এক কথা বলতেছেন। ট্রাম্প আলোচনার প্রস্তাব দিয়েছেন কিন্তু আবার ইরান প্রত্যাখ্যান করেছে। তখন ট্রাম্প বলতেছেন না আমিও রাজি না। ডোনাল্ড ট্রাম্প তার কথার ধারাবাহিকতা রক্ষা করতে পারতেছেন না। ইরান শুধু ইসরায়েলে আক্রমণ করেনি, ইরান কাতারে আক্রমণ করেছে, সাইপ্রাসে আক্রমণ করেছে, কুয়েতে আক্রমণ করেছে, বাহরাইন আক্রমণ করেছে। ইরান শুধু সৌদি আরবে এখন পর্যন্ত আক্রমণ করেনি, শুধু সৌদি আরবে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে। কিন্তু গোপন সংবাদ হচ্ছে যে ইসরায়েল এবং আমেরিকা চায় সৌদি আরবও এই যুদ্ধে ইরানের বিরুদ্ধে তাদের সঙ্গে সহযোগিতা করুক। এই কারণে ইসরায়েল করেছে কি, তাদের গোয়েন্দা সংস্থা মোসাদের কিছু কর্মকর্তাকে পাঠিয়েছে যাতে তারা সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে ইরানের নাম দেয়।
তখন সৌদি আরব বিরক্ত হয়ে বলে ঠিক আছে চলো আমরাও যুদ্ধে অংশগ্রহণ করি। তার মানে সৌদি আরবকে এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য প্রভোগ করতেছে, মানে সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় হামলা চালাবে ইসরায়েল, নাম দিবে ইরানের। কিন্তু অলরেডি মোসাদের সেই কর্মকর্তারা গ্রেপ্তার হয়ে গিয়েছে। সৌদি আরব বুঝতে পেরেছে যে না আসলে ইরান এই হামলা চালায়নি। বাট অন্যান্য যেসব জায়গায়, বিশেষ করে কাতারে প্রচুর হামলা চালিয়েছে, কাতারের বিভিন্ন হোটেলে, তারপরে বাহরাইনে তো প্রচুর হামলা চালিয়েছে, বাহরাইনে প্রচুর হামলা চালিয়েছে ইরান, সাইপ্রাসে হামলা চালিয়েছে, তারপরে কুয়েতে হামলা চালিয়েছে, এবং সংযুক্ত আরব আমিরাতের যে দুবাইতে প্রচুর হামলা চালিয়েছে, যে বুর্জ আল খলিফায় এখানে হামলা চালিয়েছে। শুধু হামলা চালায়নি সৌদি আরবে। এখন সৌদি আরবও এখন ডিসিশন নিতে পারতেছে না যে আসলে সৌদি আরব আমেরিকার সঙ্গে অংশ নিবে নাকি নিবে না। এদিকে আপনার ইরান মিসাইল ছুড়ে কাতারের যেই বড় ন্যাচারাল গ্যাস শোধনাগার সেটা ধ্বংস করে দিয়েছে। এখন কাতার আর এই গ্যাস উৎপাদন করতে পারতেছে না, ফলে কিন্তু কাতারের বিশাল ব্যবসায়িক ক্ষতি হয়ে গিয়েছে। কাতার একটি রাডার ছিল, এই রাডারের দাম হচ্ছে $5 মিলিয়ন। এই কাতারে অবস্থিত এই রাডারকেই বলা হতো আমেরিকা এবং ইসরায়েলের চোখ। এই রাডার দিয়েই আমেরিকা এবং ইসরায়েল ইরানের উপর খবরদারি করতো, শুধু কাতারের এই রাডার দিয়ে। ইরান সেই রাডারটা ধ্বংস করে দিয়েছে। এবং যুদ্ধ শুরুর আগে আমেরিকা থেকে 2টি যুদ্ধবাহী রণতরী, বলা হয় ফ্রিগেট, একটা ফ্রিগেট তারা 150 বিমান ক্যারি করতে পারে, 150 যুদ্ধ বিমান। এই 2টা ফ্রিগেট নাম হচ্ছে আব্রাহাম লিঙ্কন এবং জেরাল্ড ফোর্ড। এবং এই 2টা বিমানবাহী রণতরী তারা উপসাগরীয় অঞ্চলে আসে, সেখান থেকে যুদ্ধ জাহাজগুলো উড়ে গিয়ে ইরানের উপর বোমা মেরে আবার তারা এই জাহাজে ফিরে আসে। এখন সমস্যা হচ্ছে যে এই জাহাজগুলিতে কিন্তু বড় কোনো রসদ থাকে না, মজুদ থাকে না। এখানে খুব স্বল্প পরিমাণ রসদ মজুদ করে রাখে। কারণ হচ্ছে যে যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে তাহলে এই যে এত বড় মিসাইল, এত বড় বোমা, গোলা বারুদ সব একসঙ্গে ব্লাস্ট হয়ে যাবে, তাই না? কাজে এই রণতরীগুলোতে একটা নির্দিষ্ট পরিমাণ স্টক থাকে, কিন্তু এই স্টকগুলি আবার রিস্টক করার জন্য যে কোনো একটা পোর্টে যেতে হয় রিসাপ্লাইনের জন্য। আগে এই আমেরিকান রণতরীগুলো যেত বাহরাইনের সালমান পোর্টে। এই বাহরাইনের সালমান পোর্টে আবার করেছে কি, ইরান কয়েকটা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ওই সাপ্লাই চেইনটা পুরো ধ্বংস করে দিয়েছে। এখন আমেরিকার এই 2টা রণতরীতে গোলা বারুদ মিসাইল রিস্টক করার জন্য অল্টারনেটিভ অপশন কি? অল্টারনেটিভ অপশন হচ্ছে দিয়াগো গার্সিয়া পোর্ট। এই দিয়াগো গার্সিয়া পোর্ট হচ্ছে একটা ব্রিটিশ টেরিটরি। এটা হচ্ছে আপনার ওই মালদ্বীপ আছে না, মালদ্বীপ, ওই মালদ্বীপ থেকে সোজা মনে করেন আপনি একদম দক্ষিণে যদি আপনি জাহাজকে চালান 2-3 দিন বা 4 দিন, তখন আপনার ছোট আইল্যান্ড আছে, সেখানে এই দিয়াগো গার্সিয়া সেখানে অবস্থিত। এই দিয়াগো গার্সিয়া সেখানে একটা আমেরিকা ইংল্যান্ডের একটা মিলিটারি বেস আছে সেখানে। এখন যদি সেখানে গিয়ে এই রিফুয়েলিং করা লাগে, রিস্টক করা লাগে, তাহলে যাইতে 3 দিন, আসতে 3 দিন, মোট 6 দিন লাগে। এতদিন তো সময় নাই। তো এই যখন বিপদে পড়ছে তখন ফ্রান্সকে বলছে তোমরা একটা রণতরী পাঠাও। এখন ফ্রান্স একটা রণতরী পাঠিয়েছে, আবার ইংল্যান্ড বলছে আগে যুদ্ধ অংশগ্রহণ করবে না, এখন তো বলতেছে করবে। স্পেন বলছে করবো না, ট্রাম্প বলছে শিক্ষা দিয়ে দিব, ওদিকে জার্মানিও বলতেছে হয়তো করবে। কিন্তু ইরান আসলে একা, ইরান সবার সঙ্গেই লড়তেছে। ইরানের হারানোর কিছুই নাই, ইরানের জীবনের মায়া নাই, ইরান কষ্ট সহ্য করতে পারে। ইরান বলতেছে তোমরা আমার দেশে যত বড় হামলা চালাও আমরা সার্ভাইভ করব, কিন্তু আমরা যে হামলা চালাবো সেই হামলা সহ্য করার ক্ষমতা থাকতে হবে। এখন যদি দিনের পর দিন এই সৌদি আরবে, কুয়েতে, কাতারে এইভাবে ইকোনমি বন্ধ হয়ে যায়, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়, দেশ ধ্বংস হয়ে যায়, তাহলে কিন্তু একসময় এই আরব দেশের জনগণই তাদের বাচ্চার বিরুদ্ধে বিদ্রোহ করবে যে তোমরা কি করতেছো। এবং আমেরিকার এই ট্রিলিয়ন ডলার, ট্রাম্প কিন্তু প্রেসিডেন্ট হওয়ার সময় বলেছিল যে আমি যুদ্ধ বন্ধ করবো, কিন্তু সেই ট্রাম্প এখন সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে একের পর এক যুদ্ধে জড়াচ্ছে এবং একের পর এক পয়সা ঢালতেছে। তিনি কত পয়সা ঢালবে? ওদিকে ইউক্রেন যুদ্ধ, ওদিকে আবার ভেনেজুয়েলা থেকে মাদুরাকে তুলে নিয়ে আসলো, এখন আবার জড়ালো সেই ইরানের সঙ্গে যুদ্ধে। এবং এই ইরানের সঙ্গে যুদ্ধেই কিন্তু এই আমেরিকা এবং ইসরায়েলের পরাজয় অবধারিত। কারণ যতই যুদ্ধ দীর্ঘ হবে ততই কিন্তু ইসরায়েল এবং আমেরিকার পরাজয় হতে থাকবে। তাদের দেশের জনগণ এটা মেনে নিবে না, এবং এটা বহন করার মতো ক্ষমতাও কিন্তু এই মিডল ইস্টের দেশগুলোর নাই, সুন্নি দেশগুলোর। কাজেই ইরান চায় যুদ্ধটা দীর্ঘ হোক, কিন্তু আমেরিকা চায় যুদ্ধটা দ্রুত শেষ হয়ে যাক। কিন্তু আমেরিকা এবং ইসরায়েল চাইলে কিন্তু হবে না। তারা মনে করেছিল যে প্রথম দিন যদি খামিনিকে মেরে ফেলি তাহলে এমনিতে যুদ্ধ শেষ হয়ে যাবে, কিন্তু তাদের এই ধারণা একদম ভুল। খামিনির মৃত্যুর পরে ইরান আরো শক্তিশালী হয়েছে, আরো ঐক্যবদ্ধ হয়েছে, এবং খামিনির ছেলে মুস্তফা খামিনি নতুন লিডার হয়েই তিনি যুদ্ধ চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। অস্তিত্বকে টিকিয়ে রাখতে হলে, রাজনীতির মঞ্চে আপনার অবস্থান ক্লিয়ার রাখতে হলে জুলাই সনদ এবং গণভোটকে মেনে নিয়েই আপনাদেরকে এটা করতে হবে। আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই পথটি কেউ না কেউ উস্কে দিয়ে শুরু করে দিয়েছে, এবং এই উস্কানির মধ্যে কেউ পাড়া দিয়ে আজকের এই জুলাই সনদ এবং গণভোটের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়ে একটা সময় আপনার শাসন ব্যবস্থাটা কি প্রশ্নবিদ্ধ করে ফেলবে। এবং তখন এই জুলাই সনদ যে হয় নাই, গণভোট যে হয় নাই, এটা যে সঠিক ছিল না, এইটাকে আপনার এক্সাম্পল হিসেবে দেখাবে যে আদালত তো ইতিমধ্যেই রায় দিয়েছে যে এটা অবৈধ, এটা সঠিক নয়, তার মানে আপনারা যারা ক্ষমতায় আছেন আপনারাও অবৈধ, এটা সঠিক নয়। এরকম করে আপনাদেরকেও প্রশ্নবিদ্ধ করবে, যেটা হয়তো আপনি এখনো অনুভব করতে পারছেন না। আমি বারবার বলি এটা আসার অন্যতম কারণ হচ্ছে ক্ষমতার মোহ, দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকার একটি স্বপ্ন। আমি বিএনপির বর্তমান সময়ের যারা নেতৃত্বে রয়েছেন, বিশেষ করে প্রধানমন্ত্রী যিনি রয়েছেন জনাব তারেক রহমান সাহেব,
আপনার প্রতি উদাত্ত আহ্বান থাকবে, যদি এই পথে হাঁটতে যান তাহলে সেই পথ কিন্তু বাংলাদেশের জুলাইয়ের পরে শেষ হয়ে গিয়েছে, ওই পথে আর কেউ যেতে পারবে না। নতুন করে এই বাংলাদেশে কেউ ফেসিবাদ সৃষ্টি করুক, এটা এদেশের যুব সমাজ, এদেশের ছাত্র সমাজ, এদেশের নারী সমাজ, তরুণ ভোটার, এরা কেউ চাবে না। 2000 মানুষের রক্তের বিনিময়ে আজকের এই বাংলাদেশটা নতুন করে জুলাই বিপ্লবের পরবর্তীতে দেশ গঠন হয়েছে। আজকে জুলাই সনদকে যে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, জুলাইয়ের ভোটকে যে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, অথচ এই ভোটকে নিয়ে গত 18 মাস পর্যন্ত পর্যালোচনা হয়েছে। জুলাই সনদের লেখালেখি নিয়ে 18 মাস পর্যন্ত কোটি কোটি টাকা ব্যয় করে তারপরে পর্যালোচনা হয়েছে। বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সদস্যরা সেখানে অংশগ্রহণ করেছেন। বিএনপির পরামর্শের ভিত্তিতেই কিন্তু গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হয়েছে। তারপরেও সেই গণভোটকে প্রশ্নবিদ্ধ করার বাড়ি হচ্ছে গত যে নির্বাচনটা গিয়েছে গত কয়েকদিন আগে, এই নির্বাচনটাকেই আপনি প্রশ্নবিদ্ধ করে দিবেন এবং এই নির্বাচনটাকে আপনি শেষ করে ফেলবেন। এবং তাই হবে। যদি তাই হয় তাহলে কিন্তু বাংলাদেশে যারা ক্ষমতায় এসেছেন, এই ক্ষমতাটা দীর্ঘমেয়াদে যতদিন নিয়ম অনুযায়ী থাকার কথা ততটুকু থাকার রাস্তাটাও কিন্তু বন্ধ হয়ে যাবে। আলটিমেটলি আমার যেটা ভয় হচ্ছে, কোনো একটি বিদেশি চালে হয়তো ট্রানজাকশন পিরিয়ড হিসেবে আপনারা এখানে বসে গিয়েছেন এবং আপনারা নিজেরাও অনুভব করতে পারছেন না যে আপনারা চলে যাওয়ার পরে কি অন্ধকার সময় সামনে আসছে। কারণ আপনাদেরকে চলে যেতেই হবে, তার একটা সূচনা কিন্তু শুরু করে দিয়েছেন। অতএব যদি এখনই সাবধান হয়ে গণভোট এবং জুলাই বিপ্লবের পক্ষে অবস্থান না নেন তাহলে আপনাদেরকে প্রশ্নবিদ্ধ করা হবে, আপনাদের এই অবস্থানটাকে শেষ করা হবে। গত 18 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব প্রায় 135টা অধ্যাদেশ এই গত সরকারের সময় বিভিন্ন সময় জারি করা হয়েছে। তাহলে সেই সবগুলো অবৈধ হয়ে যাবে। নির্বাচন হয়েছে সেটা অবৈধ হয়ে যাবে। সরকার যে শপথ পড়েছে, যার মাধ্যমে পড়েছে, সেটা অবৈধ হয়ে যাবে। কারণ এগুলো কোনো কিছুই কিন্তু সংবিধানের সাথে নাই। সংবিধানটাই কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া একসময় বলেছিলেন যে আস্থা করে নিক্ষিপ্ত করতে হবে, কারণ এগুলো শেখ হাসিনার লেখা একটা মানে চটি বই। আপনারা সেই খালেদা জিয়ার বক্তব্য ভুলে গিয়েছেন। খালেদা জিয়া এই সংবিধানকে বলেছিলেন এটা শেখ হাসিনার বানানো একটা পাতা, এটা রিয়াল সংবিধান আর থাকে না, এটা নেই। অতএব আপনি যদি সংবিধান করা শুরু করেন তাহলে এই সংবিধান তো বাংলাদেশের বর্তমান সময়ের নির্বাচনটাও করতে দেওয়ার কথা না। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে 2029 সাল বা 28 সালের শেষ দিকে, এবং সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী তো শেখ হাসিনা থাকবে, সংবিধান অনুযায়ী তো চুপ্পু সাহেবই রাষ্ট্রপতি, সংবিধান অনুযায়ী তো শিরিন শারমিন আপনার কি বলে স্পিকার। তাহলে কেন সংসদ অধিবেশনে সর্বজ্যেষ্ঠ ব্যক্তি হিসেবে খন্দকার মোশাররফ সাহেব সভাপতিত্ব করে নতুন সংসদ অধিবেশনে থাকবেন বলে প্রচার হচ্ছে, শিরিন শারমিন কেন আসছে না? এটা তো সংবিধানের বাইরের কথা। তাহলে চিন্তা করে দেখেন যে সংবিধানের দোহাই দিয়ে এখন আর চলার কোনো রাস্তা কিন্তু নেই। অতএব যারা এটা করছে তারা ফাঁদে পাড়া দিচ্ছে, এবং এই ফাঁদে পাড়া দিয়েই শেখ হাসিনার কিন্তু বিদায় হয়েছে, বুঝতে পারে নাই। কিন্তু শেখ হাসিনা যেটা করেছে দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার পরে তারপরে করতে পেরেছে, আর আপনারা শুরুতেই সেটা শুরু করে দেখালেন, এবং সেটার মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু আপনাদের আগেই এটা দেখানোর মাধ্যমে আপনারা আপনাদের জায়গাটা জাতির কাছে পরিষ্কার করে ফেললেন। দেশের খেলাটা জটিল এক পরিস্থিতিতে নিপতিত হয়েছে, রাজনৈতিক পরিস্থিতির কথা বলছি। তবে এখানে একটি জটিল ব্যাপার আছে, কে কাকে ফাঁদে ফেলছে, কে কাকে জটিল পরিস্থিতিতে ফেলছে, নাকি অন্যকে জটিল পরিস্থিতিতে ফেলতে গিয়ে নিজেই ফাঁদে পড়ে যাচ্ছে। প্রশ্নটা হলো সেখানে জটিলতা, সেখানে উত্তরটা পাওয়া যাবে এই আলোচনায়। বিষয়টি যদি আপনি আলাপ করেন বা চোখ জাস্ট অবজারভেশনের মধ্যে নিজের চোখকে রাখেন, তাহলে আপনি অনুমিত হবেন, অনুমান করতে পারবেন, ধারণা নিতে পারবেন যে বিষয়টি কিন্তু 360 অ্যাঙ্গেলে ঘুরছে। কখন যে কার দিকে যাচ্ছে পরিস্থিতি, ঠিক এমন ভোটের আগে যেমন দেখা গেছে কখনো এই আজকে মনে হয়েছে যে জামাত জিতে যাবে নিশ্চিত, আবার পরের দিন মনে হয়েছে বিএনপি জিতে যাবে। এভাবে কিন্তু প্রতি মুহূর্তে পরিস্থিতিটা ঘুরেছে। বর্তমানে এখন পর্যন্ত শপথের পর থেকে, শপথ হয়েছে কত তারিখ, 17 তারিখ 18 তারিখ, সেই থেকে এখন পর্যন্ত 12 দিন। 12 দিনের সরকার নিজে কি বিরোধী দলকে ফাঁদে ফেলে নিজেদের কার্যগুলো সিদ্ধি করতে চাইছে, নাকি বিরোধী দলকে ফাঁদে ফেলতে গিয়ে নিজেই ফাঁদে পড়ে যাচ্ছে? এখন প্রশ্ন হলো ফাঁদগুলো কি, কোন কোন ফাঁদে পড়তে যাচ্ছে? তবে এটা সঠিক, এটা সত্য কথা, এই বিষয়গুলো নিয়ে যদি কেউ খেলা খেলে, বিষয়গুলো অবশ্যই বলছি আমি, তবে বিরোধী দল ফাঁদে পড়বে সেটা জানি না, সরকারি দল ফাঁদে পড়বে সেটাও জানি না, আমাদের দেশটা কিন্তু ফাঁদে পড়ে যাবে। 5 বছরের অন্তত একটা চক্রে আমরা পড়ে যাব। এই চক্র আমাদের জাতিগত সময় অপচয় করবে। ঠিক একইভাবে আপনি যেমন দেখেন জুলাই সনদ নিয়ে আদালতে যাওয়া, একটি মারাত্মক ঘুরপাকে কিন্তু আমাদের দেশ পড়ে যাবে। বিএনপির পক্ষে থাকবে বিশিষ্ট আইনজীবীরা, কয়েকজন জজও থাকতে পারে, এমনকি তাদের পক্ষে রায়ও যেতে পারে। এই আইনি ঘুরপাকে জুলাই সনদকে ফেলে দিতে চাইছে বিএনপি। খুব স্বাভাবিকভাবে জামায়াত, এনসিপি এবং অন্যান্য তরুণ ইয়াং ওরিয়েন্টেড রাজনৈতিক দলগুলো
চাইবে যে জুলাই সনদ বাস্তবায়ন হোক। সুতরাং বিএনপির সাথে তাদের একটা দূরত্ব তৈরি হবে। দূরত্ব তৈরি যদি না হয় তাহলে বুঝতে হবে তাদের মধ্যে নেগোসিয়েশন হয়েছে। এখানে জীবন মরণের প্রশ্ন, লড়াইয়ের প্রশ্ন, শহীদ পরিবারের প্রশ্ন, 40,000 আহতের প্রশ্ন। এখন এটার জন্য আদালতে যাবে তারা। ইউনূসকে নানানভাবে মেলাইন করার চেষ্টা করা। আমি তো আমার মনে হয় আমার স্মৃতিতে যতগুলো সরকার আমি দেখেছি, আমার কাছে সবচাইতে ভালো সরকার ছিল ইউনূসের সরকার। ইউনূসের সরকার আরও চমৎকার হতো, আরও ভালো হতো যদি আমরা, বিশেষ করে বিএনপি, যদি ইউনূস সরকারকে আন্তরিকভাবে সহযোগিতা করত। কিন্তু সেটা তারা করেনি। ইউনূস সরকারের সাথে যারা যুক্ত ছিল তাদেরকে নানানভাবে হেয় করা এবং মেলাইন করার, ছোট করার, হীন করার, তুচ্ছ করার চেষ্টা করা, এটা তারা করবে। এটা একটা ফাঁদ। আসলে তারা ভাবছে যে ইউনূস সরকারের সম্পৃক্ত লোকদেরকে তারা ফাঁদে ফেলছে। আসলে ফাঁদে কিন্তু তারা নিজেরা পড়ে যাচ্ছে। আপনি ইউনূস সরকারকে অপমান করবেন, মামলা দিবেন, ছোট করবেন, আপনার এটার জন্য সময় নষ্ট হবে, এর পিছনে আপনার মেধা ব্যয় করতে হবে। এই চিন্তাটা আপনি করতে পারতেন সন্ত্রাসী ধরা নিয়ে, চাঁদাবাজি ঠেকানো নিয়ে, জিনিসপত্রের দাম কমানো নিয়ে, কত ভালো কাজ করা যেত। সেই ভালো কাজগুলো নিয়ে আপনি এখন ভাবতে পারছেন না। আপনাকে ভাবতে হচ্ছে আজে বাজে ফালতু কাজ নিয়ে, কিভাবে আপনি একজনকে ছোট করবেন। এই কারণে কেউ যদি আপনাকে অপমান করেও চুপ করে যাবেন, ওটার জবাবই দেওয়ার দরকার নেই। সময় অপচয়। আপনি আপনার কাজ করে যান, ও এক সময় নিজের মনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। সে যত মেধাবী হোক, যত ধনী হোক, আপনি শুধু তার সমালোচনা করেন না, আপনি চুপচাপ নিজের কাজ করেন। আল্লাহ অবশ্যই আপনাকে তার উপরে তুলে দিবে। সে মেধাবী হোক, সে যদি অন্যায় করে সে আপনার নিচে পড়ে যাবে, সে আপনার অধীনস্থ হবে, আল্লাহ তাকে আপনার অধীনস্থ করে দিবে। এটাই পৃথিবীর নিয়ম। অসংখ্য পৃথিবীর মেধাবী মানুষ আছে না, পাগল হয়ে রাস্তায় ঘুরে আছে না, অনেক মেধাবী আছে পৃথিবীতে। তো এই যে আপনার জুলাই সনদ বাস্তবায়নে বাধা, এরপরে আপনার ইউনূসকে মেলাইন করার চেষ্টা করা, আওয়ামী ধারার অনুপ্রবেশ, দলের ভিতরে দখল, চাঁদা, মানুষে মানুষে বিভেদ তৈরি করা, সেগুলোর দিকে মনোযোগ দেওয়া, পুলিশ বিষয়ক তদন্ত, পুলিশ হত্যার তদন্ত নিয়ে বারবার ভয় দেখাতে চেষ্টা করা। আপনি কাকে ভয় দেখান ভাই? যে মৃত্যুর লেভেল থেকে, মৃত্যুর আজরাইলের দরজা থেকে ফিরে এসেছে, আপনি তাকে মৃত্যুর ভয় দেখান। 2028 সালের এপ্রিল মাসের আগেই বিএনপি সরকারকে বিদায় নেওয়া লাগতে পারে। বিএনপি সরকার বাধ্য হতে পারে ক্ষমতা ছেড়ে দিতে, অথবা তাদের ক্ষমতা চলে যেতে পারে। নিয়মতান্ত্রিকভাবে বিএনপির ক্ষমতা চলে যেতে পারে, নিয়মতান্ত্রিকভাবে তাদেরকে মিড টার্ম ইলেকশন দিতে বাধ্য হতে পারে তারা। আর যদি সেটা না করে, যদি গায়ের জোরে টিকে থাকতে যায়, তাহলে গণঅভ্যুত্থানের মুখে পড়তে পারে। এই জন্য আমার প্রেডিকশন যে বিএনপির মেয়াদ 2028 সালের এপ্রিল পর্যন্ত। আমাদের মহামান্য রাষ্ট্রপতি, শ্রদ্ধেয় বড় ভাই জনাব আল্লামা শাহাবুদ্দিন চুপ্পু, এই ব্যক্তি, এই মহান ব্যক্তি বিএনপিকে জয় বাংলা করে দিবেন। এবং এই রাষ্ট্রপতিকে নিয়ে এই বিএনপি যে অকল্পনীয় ফাঁদে পড়েছে, এই ফাঁদ থেকে বিএনপির বের হওয়ার আর কোনো রাস্তা নাই। বিএনপি একটা বিশেষ সার্কেলের মধ্যে পড়ে গিয়েছে। আসলে এই সার্কেলের মধ্যে নির্বাচন সংক্রান্ত বা তারেক রহমান যে সমঝোতা করে বাংলাদেশে এসেছেন ওই সময় পড়েছেন, এখন এগুলো দৃশ্যমান হচ্ছে। কিছু করার নেই। কারণ দেখেন, রাজনীতি স্বাভাবিকভাবে চললে, স্বাভাবিক ব্যাকরণ মেনে চললে সবকিছু ঠিকঠাক হতো, কিন্তু শুরু থেকেই তো অস্বাভাবিক ভাবে চলে আসছে। যেমন যদি এরকম হচ্ছে বাংলাদেশে হাসিনা পতন হয়েছে, অতএব হাসিনা এস্টাবলিশমেন্ট থাকবে না, সব ভেঙে চলে নতুন কিছু করা হয়েছে। তারেক রহমান সাথে সাথে বাংলাদেশে চলে এসেছেন অনিবার্যভাবে। তারেক রহমান 5 আগস্ট হাসিনা পালিয়েছে, 8-9 তারিখ তারেক রহমান বাংলাদেশে চলে আসবেন। এটি তো সিম্পল হওয়ার কথা ছিল না, আসেন নাই। তারেক রহমান লন্ডনে বসে কলকাঠি নেড়েছেন। এরপরে এক পর্যায়ে তার মা অসুস্থ, তিনি দেশে আসতে পারছেন না, বললেন যে দেশে আসাটা এটা আমার একক অবারিত সিদ্ধান্ত নয়। কার উপর সিদ্ধান্ত নির্ভর করে তাও ক্লারিফাই করলো না। হঠাৎ করে আমরা দেখলাম যে তিনি দেশে ফিরে আসলেন এবং বিভিন্ন গণমাধ্যমে খবর বের হলো, ভারতের গণমাধ্যমে, যে ভারতের সাথে চুক্তি করে এসেছেন 3টে শর্তের বিনিময়ে। এবং আমি একটা আলোচনায় বা বিভিন্ন আলোচনায় বলেছি বারবার যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার গ্যারান্টি পাওয়া ছাড়া তারেক রহমান দেশে আসবেন না। তা প্রধানমন্ত্রী হওয়ার গ্যারান্টি পেয়েছেন, এসেছেন। এই যে নির্বাচনের আগে প্রধানমন্ত্রী হওয়ার গ্যারান্টি পাওয়া, এটি তো অসম খেলা, অস্বাভাবিক খেলা। এই খেলার পরিণতি ভালো হয় না। কিন্তু জনগণের সুষ্ঠু ভোটে ক্ষমতা আসলে আপনি সুষ্ঠুভাবে আপনার মেয়াদ পূর্ণ করতে পারবেন, এটা স্বাভাবিক। কিন্তু না, বিএনপি সেটা করেনি। সেই লন্ডন বৈঠক সম্ভবত ঈদের পর লন্ডনে যে বৈঠক হয়েছে তারেক রহমানের সাথে এবং প্রফেসর ইউনূসের সাথে, ওই সময় একটা ডিল, আর বাকি ডিল তারেক রহমান দেশে আসার আগে আগে মোদির সাথে একটা ডিল। ওই ডিলের মাধ্যমে ডিপ স্টেট, ভারত, যুক্তরাষ্ট্র, মিডিয়া মিলে, আওয়ামী লীগ মিলে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে। কারণ এইভাবে ক্ষমতায় আসার ফল যে কতটা কঠিন হতে পারে বিএনপি 2028 সাল শুরু হলেই বুঝবে। দেশে এমনিতেই অশান্তি লেগে যাবে, অলরেডি তো অশান্তি লেগে আছে। বিএনপি এই কয়দিন ক্ষমতায় আসলো, 15 দিন, এর মধ্যে 40 জন হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, 40টা, মানে প্রত্যেক দিন প্রায় 3টা।
এবং তার মধ্যে 10 জনের কাছাকাছি আছে বিএনপির লোক, নিজেরা নিজেদেরকে হত্যা করেছে, বাকি প্রতিপক্ষ বা নানান অপরাধ, এবং সব অপরাধের সাথে বিএনপি জড়িত। এই 40টা হত্যাকাণ্ড সবগুলোর সাথে বিএনপি জড়িত, আরো যত ধর্ষণ বা যত ঘটনা দেখেন প্রত্যেকটার সাথে বিএনপি জড়িত। মানে এটা বিএনপির ক্ষমতা কাঠামো ব্যবহার করে এটা করা হচ্ছে। আবার মন্ত্রীরাই অসহায়ের মতো বলছেন যে ভয়াবহ লোডশেডিং হতে পারে, লোডশেডিং মেনে নেওয়া ভালো ঋণের চাইতে। আবার এখন সেই যে যুক্তরাষ্ট্র ভারত ক্ষমতা এসেছে, সেই যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চাচ্ছেন, জ্বালানি সহায়তা চাচ্ছেন। মানে জ্বালানি নাই, যুক্তরাষ্ট্র দাও। যুক্তরাষ্ট্র তো নিজেরা যুদ্ধে ইনভেস্ট করতে করতেই বেকায়দায় পড়বে, বাংলাদেশকে কি জ্বালানি সহায়তা দিবে? আবার ডিজিএফআই প্রধানকে ভারত পাঠাচ্ছে, বুঝতে পারছেন? আবার মানে বাংলাদেশে একটা ভয়াবহ দুর্ভিক্ষের মতো হতে পারে, জ্বালানি তেলের অস্বাভাবিক দাম বৃদ্ধি পাবে, এবং হরমুজ প্রণালী পুরোপুরি ইরান নিয়ন্ত্রণে নিয়েছে। এখন বুঝবেন এই জন্য আগেভাগে যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে। এই এপ্রিল মে মাসেই ভয়াবহ লোডশেডিং হয়, বাংলাদেশের মানুষ যথেষ্ট রাজপথে নামে, কনসার্টের মতো ঘটনা করতে পারে আবার। এবং আমাদের যিনি বিদ্যুৎ প্রতিমন্ত্রী আছেন তিনি তো মহা দুর্নীতিবাজ, তিনি নিজে তো খাবেন, এটা তো তার অন্যতম এজেন্ডা, ভারতকে দিতে হবে, আবার ভারতের সাথে বিভিন্ন চুক্তি করতে হবে। তো সবকিছু মিলিয়ে এমনিতেই বিএনপির ভয়াবহ দুঃশাসনের কবলে পড়বে দেশ, এটা অলরেডি শুরু হয়ে গেছে। তার মধ্যে রাষ্ট্রপতি চুপ্পুকে নিয়ে বিএনপি অসহায়, কি স্বাভাবিক, একদম স্বাভাবিক। বিএনপি ক্ষমতা এসেছে, এখন বিএনপির খন্দকার মোশাররফকে রাষ্ট্রপতি বানাবেন। তা এখানে চুপ্পুকে রেখে দেওয়ার তো প্রশ্নই আসে না। চুপ্পুকে এতদিন রেখেছে একটা বিশেষ স্বার্থে, ঠিক আছে, এটা মানা যায়, কিন্তু এখন তার চুপ্পুকে বিএনপি রাখতে চাইবে না। জামায়াত এনসিপি তাকে গ্রেপ্তারের দাবি করছে অভিশংসন করে, কিন্তু বিএনপি চুপ্পুকে রাখতে চাইবে, এটা তো হতেই পারে না। কিন্তু না, সেই বিএনপি এখন বলছে, মির্জা ফখরুলের বক্তব্য দেখেন, রাষ্ট্রপতি হওয়ার মতো বিএনপিতে 3-4 জন আছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে এখনই রাষ্ট্রপতি নির্বাচনে আলোচনা কেন? সংবিধান অনুযায়ী বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ তো শেষ হয়নি। মজা না মির্জা ফখরুলের বক্তব্য? এর মানে সংবিধান অনুযায়ী বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ 2028 সালের এপ্রিল পর্যন্ত। তাহলে সংবিধান অনুযায়ী তো প্রধানমন্ত্রী হাসিনা, তাই না? সংবিধান অনুযায়ী ইউনূস পালানো, এগুলো কোনো বিধান নাই। সংবিধান অনুযায়ী কিছু হয়নি। সংবিধান অনুযায়ী এই সরকারের শপথ হয়নি, এমপিদের শপথ সংবিধান অনুযায়ী হয়নি। এমপিদের শপথ পড়াবেন স্পিকার, স্পিকার কোথায়? এর মানে বিএনপি অনিচ্ছা সত্ত্বেও চুপ্পুকে রেখে দিতে হচ্ছে, যেটা মির্জা ফখরুল স্পষ্ট করছে। এবং এটা কখন বলছেন? প্রণয় বর্মার সাথে সাক্ষাতের একদিন পর প্রণয় বর্মা মির্জা ফখরুলের সাথে মিটিং করেছেন, তারপরে মির্জা ফখরুল এই কথা বলছেন যে না, আমাদের রাষ্ট্রপতির মেয়াদ তো শেষ হয়নি। বুঝতে পারছেন যে হাসিনার সংবিধান এবং হাসিনার রেখে যাওয়া নীতির উপর কতটা আইন কেমন জানেন? মাকড়সার জালের মতো। হ্যাঁ, মাকড়সার জালের মধ্যে দেখবেন ছোট ছোট পোকামাকড় আটকা পড়বে। মাকড়সার জালে কি কোনো জানোয়ার আটকা পড়বে? না, ওই জানোয়ার মাকড়সার জাল ছ্যাদ করে বাইরে যাবে। তার মানে কি জানেন, এই আইন কানুন সবকিছু গরিবের জন্য, ধনীদের জন্য না। ধনীরা ওই জাল ছিঁড়া বাইরে যায়। তো কেন কথাগুলো বলতেছি একটুখানি শোনাই। তার সাথে বাংলাদেশে ব্যাংক লুটপাটকারী, ব্যাংক ধ্বংসকারী, কার সাথে এটা শুনতে হবে। বর্তমান যে গভর্নর, তার সাথে বাংলাদেশে ব্যাংক লুটপাটকারী, ব্যাংক ধ্বংসকারী এস আলমের ব্যবসায়িক প্রতিষ্ঠানে শেয়ার রয়েছে। এস আলমের শেয়ার রয়েছে। এস আলমের সাথে তার পুরনো বিজনেস, এবং শোনা যাচ্ছে এস আলমই উনাকে ওই চেয়ারে বসাইছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের চেয়ারে। আচ্ছা, আর কি কি বলছে একটু টাইনা দিয়ে শুনি, এটা অনেক বড়। কোনো একটি ব্যাংকে 1000 কোটি টাকা ইতিমধ্যে সেখানে, মানে উনি ক্ষমতা বসার সঙ্গে সঙ্গে কোনো একটি ব্যাংকে 1000 কোটি টাকা লোন দিছে। গুড। তারপরে আরো কি দেখেন শুনেন। এবং আরো জানা যায় তার বাবার একটা ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রিতে সে 800 কোটি টাকা লোন দেওয়ার ব্যবস্থা করেছে। সেজন্য আমি আবারও বলবো, সরকারের কি উচিত হবে? ওনার ব্যাপারে তদন্ত করা। যাই হোক, দেখেন বাংলাদেশ গভর্নরের পোস্টটা কিন্তু বিশাল বড় পোস্ট। এই যে যমুনাতে যেমন আমাদের উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার ছিলেন না, ওনার জন্য কিন্তু একটা বাড়ি আছে গুলশানে। হ্যাঁ, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বাড়ি। এই বাড়ির সমস্ত খরচ কিন্তু সরকার চালায়। এখানেও কিন্তু বডিগার্ড, চাপরাশি, রান্না বান্না, মাছ মাংস যা কিছু আসে সব ওই সরকারি টাকায়। সরকারের অনেক টাকা খরচ কিন্তু ওনার পিছনে। কারণ কি জানেন? ওনার সিগনেচার থাকে তো টাকার মধ্যে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সিগনেচার থাকে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আরে বাপ রে বাপ, উনি ঋণ খেলাপি হইলে কি হবে? উনি এস আলমের বন্ধু হইলে কি হবে? ওনার সিগনেচার লাগবে তো এখানে। শোনা যাচ্ছে এস আলম এই নির্বাচনে নাকি প্রচুর টাকা ঢালছে, প্রচুর, 2 হাতে বস্তায় ভৈরা। যাই হোক, এগুলার কোনো প্রমাণ তো আমার কাছে নাই। কি আবার প্রমাণ চাইেন না? প্রমাণ কি চাইতে পারবেন? রেজাওয়ানা হাসানের কাছে। সৈয়দ রেজাওয়ানা হাসান উপদেষ্টা, ভদ্র মহিলা, সবকিছু ফাঁস করে দিল। চিচিং ফাঁক। ওই যে আলিবাবা 40 চোরের গল্প শুনছিলেন আপনারা? তারা কি করতো জানেন? পাহাড়ের ভিতরে থাকতো আর বাইরে আইসা ডাকাতি করতো। কিন্তু পাহাড়ের ভিতরে ঢুকতো কেমনে? ওই পাহাড়ের সামনে আইসা বলতো চিচিং ফাঁক, তখন পাহাড়টা ফাঁক হয়ে যেত, তারা ভিতরে ঢুকে যেত। এরকম চিচিং ফাঁক কইরা দিছে। কিভাবে এই নির্বাচনটাকে ওনারা অন্য দলের কাছে দিয়ে দিছে, নির্বাচনটাকে কিভাবে চিচিং ফাঁক কইরা দিছে সে ব্যাপারে একটা সাক্ষাৎকার দিছে। পুরো সাক্ষাৎকারটা আমি শুনছি ভাই, পুরো সাক্ষাৎকারটা আমি মনোযোগ দিয়ে শুনছি।
ওইখানে সাংবাদিক কিন্তু ধীরে ধীরে তাকে ওইদিকে নিয়ে গেছে। ওনাকে প্রশ্ন করা হয়েছিল, ওই যে মাজার ভাঙা, বাওয়ালদের উপরে অত্যাচার হলো, আবার এক মাজার থেকে লাশ উঠায়া আগুন দিয়া পোড়ানো, ওইসব ব্যাপারগুলো আলোচনা করতেছিল। তখন উনি বলতেছিল, সেই শক্তিকে তো আমরা মাথা চারা দিয়া উঠতে দেই নাই, তাদের বিপক্ষে ছিলাম আমরা, এটাই উনি বলছে। তখন ওই সাংবাদিক খুব কায়দা করে বলতেছে, তাদের একটা অংশ তো বিরোধী দল, মানে জামাতের দিকে ইঙ্গিত করছে। তখন উনি বলতেছে, ভদ্র মহিলা বলতেছে, তাদেরকে তো আমরা মেইন স্ট্রিমে আসতে দেই নাই, মানে মূল ধারায় আসতে দেই নাই, রুইখা দিছি। এর অর্থ কি জানেন? নির্বাচনে রুইখা দিছি, এটাই তো বোঝা গেল। এখন এটার উত্তর তো ওনাকে দিতেই হবে। উনি তো শপথ করছিল কোন রকম কারো পক্ষে যাবে না, নিরপেক্ষ থাকবে, এই শপথ কইরাই তো ওই চেয়ারে বসছিল। কিন্তু উনি যে কথাটা বললেন, উনি তো নিরপেক্ষ না। এবং জামাত ইসলামের নারীদের কি অবস্থান সেটা নিয়ে উনি খুব চিন্তিত, ওইটা নিয়ে উনি বর্তমানে কাজ করতেছে। কারণ উনি হচ্ছে আসলেই শাহবাগী, অতীতে বোধহয় শাহবাগে ওনার যাওয়া আসা ছিল, কথাবার্তা ওই শাহবাগীদের মতো। এখন উনি যেটা বলছে এটা তো রাজ সাক্ষী হয়ে গেল। জামাত ইসলাম দাবি করছে যে উনি আমাদের রাজ সাক্ষী। এই নির্বাচনটাকে যে এদিক সেদিক করা হয়েছে এটা তো ওনার কথাতেই বোঝা যায়, তাই না ভাই? উনি কেন এই কথা বলবে? কখনো যেন এই জাতীয় শক্তি মেইন স্ট্রিম না হতে পারে, আমরা সেই কাজটা করতে পেরেছি, তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দেই নাই। এখন দেখেন ওনার এই কথায় কিন্তু ডক্টর ইউনূস স্যারও কলঙ্কিত হচ্ছে। হ্যাঁ, ডক্টর ইউনূস স্যার কি জানতো না ওনার ভিতরে ভিতরে ওনার উপদেষ্টারা যে এসব আকাম কুকাম করতেছিল? এটা কি জানতো ডক্টর ইউনূস স্যার? মনে হয় না জানতো। ওনাকে অন্ধকারে রাইখাই করা হয়েছে, যার জন্য দেখেন না উনি একদম চুপ, বোবা হয়ে গেছে, কোনো কথাবার্তা নাই। উনি যেভাবে স্বপ্ন দেখাইছিল আমাদেরকে, এতে তো ওনার মুখে খই ফুটার কথা, তাই না? নির্বাচনের পর, কারণ গণভোট তো জয়যুক্ত হয়েছে, ওনার মুখে তো খই ফুটার কথা। উনি তো বলছিলেন গণভোটের মাধ্যমেই এই দেশটা নতুন একটা পথ খুঁজে পাবে, নতুন যাত্রা হবে, নতুন একটা বাংলাদেশ হবে। সবই তো চুদলিং পং হয়ে গেল, কেউ তার সামনে আসতেছে না। আজকে আমি দেখলাম আদালত পাড়ায় একজন দাবি করতেছে, উনি হয়তো পুলিশের পক্ষের উকিল, উনি বলতেছে আবু সাইদ কোনো গুলি টুলি খায় নাই, ওনার জামা কাপড়ের মধ্যে কোনো গুলির ছিদ্রি নাই। আবু সাইদ শহীদ কিভাবে হইলো এটা নিয়ে উনি বিরাট প্রশ্ন তুলে ধরছে, একদম প্রথমেই হাত দিছে, দেখছেন? এরপরে একে একে সব কিছু বুঝাই দিবে যে কেউ শহীদ হয় নাই, আর যারা পঙ্গু হয়েছে ওরা নিজেরা মারামারি করে পঙ্গু হয়েছে, এটাই বুঝাই দিতে চাইতেছে। এ হচ্ছে নতুন বাংলাদেশ। ডক্টর ইউনূস স্যার, এই বাংলাদেশের স্বপ্নই কি আপনি দেখাইছিলেন, নাকি আপনি ব্যর্থ? আপনি ব্যর্থ না সফল, একটা বক্তব্য তো দিতেই হয়। কেউ ভাই ওনার একটা সাক্ষাৎকার নেন, ওনার কিছু কথা শুনতে চাই। ওনার ডাইন হাতের কথা তো শুনতেছি, ওনার ডাইন হাত আর বাম হাত ছিল কে? আসিফ নজরুল সাহেব, আর ওই যে আমেরিকা থেকে হায়ার করে আনছিল খলিল সাহেব, খলিলুর রহমান খলিল, আমাদের একজন অভিনেতা ছিল, ওর চেয়েও বড় অভিনেতা তো এই খলিল সাহেব। উনিও কিন্তু শপথ ভঙ্গ করছে। শপথ নেবার সময় উনি বলছিল নিরপেক্ষ থাকবে, শুধু একটা নির্বাচন করে দিবে, নির্বাচনের মাধ্যমে কাউকে ক্ষমতায় না, তাদের ওখানে যায় আবার পররাষ্ট্রমন্ত্রী হওয়া, প্রতিরক্ষা মন্ত্রী হওয়া, বিরাট বড় ব্যাপার। এইটাই তো ছিল আপনার মনের ভিতরে ফোন দিয়ে। হ্যাঁ, এটাই ছিল। এখন বোঝা যায়। কেন বোঝা যায় আমি একটু বুঝায় বলতেছি। দেখেন, প্রথম আলোতে আগুন দেওয়া হয়েছে, এটা আমরা সবাই জানি। অনেক আমরা এই ব্যাপারটা মাইনা নিতে পারি নাই যে ভাই আগুন দেওয়া, এবং ভিতরে অনেক সাংবাদিক আটকা পড়ছিল, সেটা নিয়েও কিন্তু আমরা অনেক ভয়ে ছিলাম। যাই হোক, জানের উপর দেওয়া যায় নাই, মালের উপর দেওয়া গেছে। কিন্তু এখন দেখতে আসি ওই পুরা মালগুলাকে জাদুঘর বানায় সবাইকে ডাইকা ডাইকা দেখাইতেছে। কিন্তু কথা ছিল ডক্টর ইউনূস স্যার, কথা তো ছিল গত 16 বছরের কি কি আকাম কুকাম হয়েছে, এবং 36 দিনে ফ্যাসিবাদ সরকার কি কি হত্যাকাণ্ড চালাইছে, এই সব কিছু নিয়ে একটা জাদুঘর বানাইবেন। সে জাদুঘরে আপনাদেরকে যাইতেও দেখলাম আমরা একদিন, ওইখানে সালাউদ্দিন সাহেব গেছে, ডক্টর ইউনূস স্যার গেছে, নাহিদ ইসলাম গেছে, সবাই গেছে। আপনারা জাদুঘরটা দেখলেন, কিন্তু ওই জাদুঘরটা তো আমরা দেখতে পাইলাম না। এখন আমরা দেখতে পাচ্ছি প্রথম আলোর জাদুঘর। এখন প্রথম আলোর জাদুঘর নিয়ে আমার একটা কথা, ওইখানে যায়া এই খলিল সাহেব আর আসিফ নজরুল সাহেব দাঁড়ায় গেছে, পাশে ছিল মহামান্য স্বরাষ্ট্রমন্ত্রী। ওইখানে খলিল সাহেব আর আসিফ নজরুল সাহেব কাদের উপরে দোষ চাপাইবার জন্য ওইখানে দাঁড়াইছিলেন? ঘটনা কি আপনাদের? আপনারাই তো ক্ষমতায় ছিলেন যখন এটা আগুন দিয়ে পোড়ানো হয়। আসিফ নজরুল সাহেব আপনি ছিলেন আইনমন্ত্রী, আর খলিল সাহেব ছিলেন প্রতিরক্ষা উপদেষ্টা। মন্ত্রী তো না, দুজনই উপদেষ্টা। তার মানে কি পুলিশ, আর্মি, র্যাব সবকিছু তো খলিল সাহেবের অধীনে, এবং এই আসিফ নজরুল সাহেবের অধীনে। ওনারাই তো ছিলেন দুই দিকে, তাই না? তাইলে ওই দুজন ওইখানে যায় কার বিরুদ্ধে কথা বলতেছেন? আপনারা কেন অ্যাকশন নিলেন না ওই টাইমে? তার মানে কি এই আগুন পোড়ানোর পিছনে আপনাদেরও হাত আছে। এখন যেহেতু দেখছেন নতুন একটা সরকার আসছে, ওইখানে যায় এখন ওই পক্ষের হয়ে যাইতে চাইতেছেন। আপনারা বুঝাইতে চাইতেছেন আমরা এই পক্ষের। একদম তো সরাসরি মন্ত্রীর পদ নিয়েই চলে গেছে আসিফ নজরুল সাহেব, আপনি মিস ফায়ার হয়ে গেছেন। সবাই ভাই শপথ নেয় আর শপথ ভঙ্গ করে। আমাদের যে মহামান্য রাষ্ট্রপতি মানে প্রেসিডেন্ট, উনিও কিন্তু শপথ নিছিল কোনো কিছুই প্রকাশ করবে না, রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষা করবে, কিন্তু উনিও গোপনীয়তা ফাঁস করে দিছে। সবাই কিন্তু বেআইনি কাজ করতেছে, কিন্তু কেউ আটকা করতেছে না। ওই মাকড়সার জালের মতো সব গরিবের জন্য, ছোট ছোট পোকামাকড়ের জন্য বড় বড় রাঘব বোয়াল, বড় বড় জানোয়াররা ওই মাকড়সার জাল ভেদ করে পার হয়ে যেতেছে, খুব ভালোভাবে পার হয়ে যেতেছে, আর আমরা দেখতেছি কেউ কিছু বলতে পারতেছি না। যাই হোক, ভিডিওটা শেষ করার আগে শুধু এইটুকুই বলবো
যে ভাই আপনি যদি কোনো অন্যায় করে থাকেন, অপরাধ করে থাকেন, সেটা আপনার মুখ দিয়ে একদিন বাইর হবেই, যে কোনো অ্যাঙ্গেলে হোক বাইর হবে। যেভাবে এই যে রেজওয়ানা হাসানের মুখ দিয়ে বাইর হয়ে গেছে, ষড়যন্ত্র করছে এই নির্বাচনটা নিয়ে, এটা ওনার কথা থেকেই তো বোঝা গেছে। উনি নিজেই বলতেছে, ওনার স্বীকারোক্তি আছে। এখন উনি কি একা ছিল এখানে? না, একা সম্ভব না। আর কারা কারা ছিল সেটা আমরা জানতে চাই। দেখেন একটা টাইমে কিন্তু জামাত বলছিল ওনাদের কাছে কয়েকজনের অডিও কল রেকর্ড আছে। আবার জামাত ইসলাম এই কথাও বলছে যে আমরা সংসদে যায়া মহামান্য রাষ্ট্রপতির অনেক কিছু ফাঁস করব। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।